নমস্কার, আমি রৈনাক আর তোমরা দেখছো ড্রিম টু লিভ। সময় হয়েছে এখন 5:26 আর আমরা কিন্তু এখন আছি হলো নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট, মানে কলকাতা এয়ারপোর্টে। আর আমাদের গন্তব্য অবশ্যই তোমরা জেনেই গেছো এতক্ষণে যে আমরা যাচ্ছি কোথায়। তো আমরা কিন্তু যাচ্ছি আন্দামান। এটা অনেক দিনের প্রতীক্ষার পর এই আন্দামানের ট্রিপ আমাদের হচ্ছে। মানে এই ট্রিপটা নিয়ে 1 মাস না 2 মাস না, প্রায় বছর খানেক ধরে আমাদের কিন্তু প্ল্যান চলছিল। তো আলটিমেটলি সেটা এতদিনে পূরণ হচ্ছে। আমরা বোর্ডিং পাস কালেক্ট করে নিয়েছি। আমরা এখানে চলে এসেছিলাম অ্যারাউন্ড 4:30 আর এখন 5:26। 5:45 আমাদের ফ্লাইট ইন্ডিগো, যেটা এখান থেকে পোর্ট ব্লেয়ার অবধি যাবে। আর ফ্লাইটের নাম্বার হলো 6E2106। আমাদের ফ্লাইট তার নির্ধারিত সময় 5:45 কলকাতা ছেড়ে তার নির্ধারিত সময় 8টার মধ্যেই আমাদের পোর্ট ব্লেয়ার নামিয়ে দেয়। আর আমাদের ফ্লাইটের মাথাপিছু ভাড়া পড়েছিল কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার যাওয়ার জন্য 6,400 টাকা করে। যদি তোমরাও আগামী দিনে প্ল্যান করো, অবশ্যই কিন্তু তোমরা একটু আগের থেকে ফ্লাইটের টিকিটগুলো কেটে রেখো, তাহলে কিন্তু অনেকটা সস্তাতেই তোমরা ফ্লাইটের টিকিটগুলো অ্যাভেল করতে পারবে। তো আমরা চলে এসেছি এখন বীর সাভারকার এয়ারপোর্ট, পোর্ট ব্লেয়ার। আর আমরা পৌঁছেছি অ্যারাউন্ড, এখন বাজে 8:07। আমরা মোটামুটি 10 থেকে 12 মিনিট আগে পৌঁছেছি, ব্যাগ নিতে যা সময় লাগলো। আর আমরা কিন্তু অলরেডি পোর্ট ব্লেয়ারে আমাদের হোটেল বুক করে রেখেছি। আমরা প্রথমে সেখানে যাব, তারপরে গিয়ে তোমাদেরকে আমি সব ইটিনারিগুলো বলছি। চলে এসেছি আমাদের আজকের দিনের প্রথম হোটেল, মানে অবভিয়াসলি আজকের পোর্ট ব্লেয়ারের প্রথম হোটেল, সেটা হলো হরাইজন ভিউ বেড অ্যান্ড ব্রেকফাস্ট। আর আমি এখন দাঁড়িয়ে আছি হলো হোটেলের এই লবিতে। এখানে আছে ডাইনিং টেবিল আর এই জায়গাটা একটা ছোট্ট কিচেন। এটা অ্যাকচুয়ালি হোটেল ঠিক না, এটা অ্যাকচুয়ালি হোমস্টে টাইপের, যেটা একদম সামনে দেখতে পাচ্ছি। সেটা তোমাদেরকেও দেখাই, দেখো অসাধারণ, একদম মানে খালি সমুদ্র একদম চোখের সামনে। এরপরে তোমাদের আমি রুমটাও দেখাবো। আর বাইরে এখানে টেম্পারেচার কিন্তু একটু হাই, আর এখন মোটামুটি যেটা হলো 28 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই হলো লবি আর এই হলো আমাদের রুম। আর এখানে হলো পূজা আর এই হলো আমাদের বেড। পূজা একটু দেখিয়ে দেবে। এটা হচ্ছে আমাদের বেডরুম, যেটা কিনা এখন আপাতত খুবই অগোছালো। তো এখানে ওরা দিয়েছে একটা কাবার্ড, এখানে রৈনাক নিজেই রয়েছে, আয়না রয়েছে এখানে একটা। আর যেটা সব থেকে সুন্দর ঘরের মধ্যে, সেটা হচ্ছে তো এই ছিল ওভারঅল হোটেলের বিবরণ। এটা হলো হার্ডো জেটির সামনে। আর তোমরা যদি এই হোটেলের নাম্বার নিতে চাও, অবশ্যই আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা যদি এখানে আসো তাহলে অবশ্যই কিন্তু এখানে একবার ট্রাই করে নিতে পারো, মানে এই হোটেলটা একবার ট্রাই করে নিতে পারো, যেখানে এই রকম ঠিক সামনে, একদম সামনে, মানে এখান থেকে কিছু না হলেও 50 মিটারের মধ্যেই কিন্তু সমুদ্র। হোটেলের জন্য যে কস্টটা আমরা পে করেছি, এই সি ভিউ রুমের জন্য আমরা কিন্তু পে করেছি 2400 টাকা। আর এই 2400 টাকার মধ্যে ইনক্লুড তো আছে আমাদের দুজনের ব্রেকফাস্ট। এছাড়াও এখানে 1800 আর 2200 টাকারও কিন্তু রুম আছে। তোমরা দেখতে চাইলে অবশ্যই কিন্তু কল করে দেখে নিতে পারো। তো এটা হলো কিন্তু আমাদের আন্দামান সিরিজের ডে 1। তো এই ডে 1-এ এসেই প্রথম যে জিনিসটা করেছি, মানে হোটেলে চেক ইন করার পরে যেই জিনিসটা একদম প্রথমে করেছি, সেই জিনিসটা হলো স্কুটি রেন্ট। আর এখানে কিন্তু 24 ঘন্টার জন্য রেন্ট হয়। এই স্কুটিটা আমার রেন্ট পড়েছে 600 টাকা আর ডিপোজিট করতে হয়েছে 2000 টাকা। আজকে কিন্তু আমরা অনেকগুলো জায়গা ঘুরতে চলেছি, কারণ আমাদের হাতে পোর্ট ব্লেয়ারে কিন্তু একদিনই আছে। আবার আমরা পোর্ট ব্লেয়ারে ফিরবো একেবারে শেষে। তো পোর্ট ব্লেয়ারে কিন্তু এই দিনটাতে আমাদের পুরোপুরি ইউটিলাইজ করতে হবে, যাতে আমরা ম্যাক্সিমাম জায়গা, অবশ্যই মানে সব জায়গা তো আমরা কভার করতে পারবো না, কিন্তু যাতে ম্যাক্সিমাম জায়গা আমরা কভার করতে পারি। তো সেই কারণেই কিন্তু আমরা এখন খুব তাড়াতাড়ি বেরোতে চলেছি।
ঘড়িতে এখন বেজে গেছে 9:22। আমরা চেষ্টা করছি যে 10টার মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে। তো বন্ধুরা আমি কিন্তু একদম এখন রেডি হয়ে গেছি। ঘড়িতে এখন বেজে গেছে 10:25, আর আমি আর পূজা এখন যেখানে যেতে চলেছি সেটা হলো রস আইল্যান্ড, যেটার নতুন নাম হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। অ্যাকচুয়ালি পুরো আন্দামানেরই কিন্তু একটা নিষ্ঠুর ইতিহাস আছে, এই ইতিহাস সম্বন্ধেই কিন্তু আজকে আমরা জানতে চলেছি। তার জন্য এখনই কিন্তু আমরা প্রথমে যাচ্ছি রস আইল্যান্ড। অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমরা অনেক অনেক ইনফরমেশন পাবে। আমি যা যা ইনফরমেশন পাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের সেগুলো ভালো লাগবে। তো সমুদ্রকে বাপাশে রেখে আমরা দুজনে এগিয়ে চললাম নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপের উদ্দেশ্যে। এই দ্বীপে যাওয়ার জন্য তোমরা ভাড়া করতে পারো স্পিড বোট, আর যেটার জন্য তোমাদেরকে যেতে হবে রাজীব গান্ধী ওয়াটার স্পোর্ট কমপ্লেক্স। আর এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু পুলিশ প্রশাসন প্রচণ্ডই কড়া, তো অবশ্যই কিন্তু সমস্ত রুলস মেনেই গাড়ি চালাবে, আর হেলমেট কিন্তু অবশ্যই পরবে। তোমরা বাইকে বা স্কুটিতে যদি দুজন যাও অবশ্যই কিন্তু দুজনেরই হেলমেট পরা বাঞ্ছনীয়। তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন রাজীব গান্ধী ওয়াটার স্পোর্ট কমপ্লেক্স। এই পেছনে এখান থেকে কিন্তু তুমি বোট পেয়ে যাবে, রস আইল্যান্ডের জন্য তুমি বোট পেয়ে যাবে, নর্থ বে আইল্যান্ডের জন্য। এই দুটো ট্রিপ একসাথেও হয় বা সিঙ্গেলও হয়। রেড চার্ট আমি তোমাদের এখানে দেখিয়ে দেবো। তোমরা যদি আন্দামান আসো অবশ্যই কিন্তু অবশ্যই অন্তত রস আইল্যান্ড বা নর্থ বে আইল্যান্ড কিন্তু ভিজিট করো। আমাদের নর্থ বে আইল্যান্ড যাওয়ার কোনো ইচ্ছা নেই, তাই জন্য আমরা এখন এই মুহূর্তে শুধু রস আইল্যান্ড যাচ্ছি। এই পেছনেই কিন্তু আছে টিকিট কাউন্টার, সেখান থেকে কিন্তু আমরা টিকিট কেটেছি। আর ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু ব্যাকওয়াটার। এর ঠিক ওই দিকটাই, মানে এই যে এই ওয়েটা যেখান দিয়ে যাচ্ছে তার ঠিক ওই দিকটাই কিন্তু আমাদের সমুদ্র। এখানে ঠিক তোমরা কিন্তু পেয়ে যাবে চিলড্রেন্স পার্ক। তো এখন আমরা এখানে ওয়েট করছি, আমাদের টিকিট কাটা অলরেডি হয়ে গেছে। তো একটা বোট গেছে, ওই বোটটা এলেই আমাদেরকে কল করবে, তারপরে আমরা একসাথে যাব। মানে একটা বোটে কিন্তু শুধুমাত্র আমরা দুজন নেই, একটা বোটে এরকম অনেকজন আছে। তারা শুধুমাত্র রস আইল্যান্ড যাচ্ছে, শুধু তাদের জন্য সেই বোটটা আছে। আর যেই বোটটায় তোমরা যাবে সেই বোটটাই কিন্তু তোমাদের ফেরত নিয়ে আসবে। তো বোটটা কিন্তু ভুলো না, সেই বোটটাকে কিন্তু তোমার মনে রাখতে হবে ফেরত আসার জন্য। ওখানে গিয়ে প্রথমেই কিন্তু আমাকে খুঁজতে হবে গাইড, কারণ গাইড যদি না পাই তাহলে কিন্তু সম্পূর্ণ ইতিহাসটা জানা যাবে না। হয়তো আমরা যেটুকু পড়বো সেটুকু তোমাদের সাথে শেয়ার করব, বাট সম্পূর্ণ ইতিহাসটার জন্য গাইড খুবই দরকার। দেখা যাক ওখানে গিয়ে কী হয়, চেষ্টা করব তো আগে গাইড বুক করার। আর ওই যে দেখতে পাচ্ছ ফ্ল্যাগ, ইন্ডিয়ান ফ্ল্যাগ ওখানে উঠছে, ভারতের পতাকা। ওই জায়গাতেই নেতাজি সুভাষচন্দ্র বোস 1943 সালে প্রথম এই ভারতের পতাকাটা উত্তোলন করে। ওই জায়গাতেও যাব, একদম সামনে থেকে ওই জায়গাটা দেখাবো পরে। বোটে ওঠার আগে তোমাদের সুরক্ষার জন্য দিয়ে দেওয়া হবে লাইফ জ্যাকেট, আর তারপরে নীল সমুদ্রের বুকের ওপর দিয়ে তোমরা পৌঁছে যাবে মাত্র 10 মিনিটের মধ্যেই রস আইল্যান্ড। আমরা একদম শুরুতেই দেখতে পেয়েছি জাপানিজ বাংকার। এর ভেতর দিয়ে যাওয়া যায়, মানে খুবই নিচু, কিন্তু খুবই নিচু। রস আইল্যান্ডে কাদের সাথে দেখা পড়ে গেল। না না, এটা খুব ভালো। মানে এরকম হরিণ আমরা পয়সা দিয়ে চিড়িয়াখানায় দেখি, রস আইল্যান্ডে এমনিই ঘুরে বেড়াচ্ছে। এই দেখো সামনে একজন। এখানে এসে কিন্তু তোমরা এই গো কার্টগুলোকেও নিতে পারো, এটা কিন্তু পুরো ঘুরিয়ে দেখায়। পার পারসন 80 থেকে 100 টাকা করে চার্জ করে। ভারতের ইতিহাসের পাশাপাশি রস আইল্যান্ডে কিন্তু দেখা মিলবে চিতল হরিণের, আর তারা সংখ্যায় কিন্তু প্রায় 600, আর তারা খুবই মিশুকে ট্যুরিস্টদের সাথে। একদম সামনে। এই রস আইল্যান্ডের নামকরণ হয় ড্যানিয়েল রসের নামে। পরে 2014 সালে স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতি শ্রদ্ধা জানাতে এই দ্বীপের নামকরণ করা হয় নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ। এই রস আইল্যান্ডে 1857 সালে কিন্তু গড়ে উঠেছিল ব্রিটিশ কলোনি, যেখান থেকে পরিচালিত হতো পোর্ট ব্লেয়ারের সেলুলার জেল। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1941 সালে জাপানিরা এই রস আইল্যান্ডের দখল নেয়,
তাই ব্রিটিশ সহ জাপানি সভ্যতারও অনেক নিদর্শন কিন্তু এই রস আইল্যান্ডে তোমরা পেয়ে যাবে। তো এটা হলো ব্রিটিশদের সুইমিং পুল, আর এই সুইমিং পুলকে কিন্তু বলা হয় ন্যাচারাল সুইমিং পুল, কারণ এই সুইমিং পুলের জল কিন্তু ভরতো যখন সমুদ্রে জোয়ার আসতো। এই সমুদ্রে জোয়ার আসতো, এই সুইমিং পুল ভরতো। কোথা দিয়ে জল আসতো? এই পাইপ দিয়ে জল আসতো। আর যখন ভাটা হতো তখন এই জল আবার সমুদ্রে চলে যেত এই পাইপ দিয়ে। তো নিজে থেকেই ভরতো, নিজে থেকেই পরিষ্কার হতো, নিজে থেকেই সব ময়লা নিয়ে একেবারে সমুদ্রে চলে যেত। এই ছিল ব্রিটিশদের আমলের ন্যাচারাল সুইমিং পুল। এবার তোমাদেরকে আরেকটা জায়গা ঘুরে দেখাই। এটা হলো ওয়াটার প্ল্যান্ট। আন্দামানে কিন্তু বেশিরভাগই ছিল সমুদ্রের জল। তো এইসব প্ল্যান্টগুলো ছিল, এইসব প্ল্যান্টের মধ্যে এইখানে কিন্তু জ্বালানো হতো কয়লা, আর তারপরে বাষ্প হতো, আর ওপরে সেই বাষ্প জমা হতো, আর সেখান থেকে কিন্তু তৈরি হতো ডিস্টিলড ওয়াটার। মানে ব্রিটিশরা সে সময় সমুদ্রের জলকে এই মেশিনের মধ্যে করে বাষ্পীভূত করে সেটাকে ডিস্টিলড ওয়াটারে পরিণত করত। এই ছিল তখনকার টেকনোলজি। তো আমরা চলে এসেছি এখন এই রস আইল্যান্ডের হাইয়েস্ট পয়েন্টে। এখান থেকে জাস্ট একবার তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, আর তারপরে নিয়ে যাব সেই ওয়াচ টাওয়ারের সামনে, মানে লাইট হাউসের সামনে। এই দেখো এখানকার ভিউ, এখান থেকে কিন্তু একদম গভীর খাদ। এটা পুরো পাম গাছের সারি, আর পেছনে পুরো একদম নীল সমুদ্র। আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা গোকার্ট নেব না, কিন্তু এরপরে আমাদেরকে আরও অনেক জায়গায় যেতে হবে। এখানেই যদি আমাদের পুরো এনার্জি ওয়েস্ট হয়ে যায় তারপর আর কোনো মানে হয় না। এই পয়েন্ট থেকে আমাদের ড্রাইভার ভাই বলে দিলেন জাস্ট গাড়ির নাম্বারটা মনে রাখতে, যে কোনো গাড়িতে কিন্তু আমরা রিটার্ন করতে পারবো। মানে 80 টাকায় কিন্তু যাওয়া আসা দুটোই। এখানে আছে অনুরাধা ম্যাম, যাকে আমি অনেক ব্লগে দেখেছি, যার ব্লগ দেখি বেসিক্যালি এখানে আসা। आने से पहले ना आपका एक कौन सा चैनल था वो, मैं कोई एक तो था कुछ, हाँ वो ब्लॉग में मैंने आपका पूरा एकदम प्योर रबड़ी मलाई कुल्फी बता के लाया कि मैं जाके मैम से ही मैं मिलने वाली हूँ। मैम पहले खा के देखना, कुछ ही करेगा। आइए मैम, आइए प्योर रबड़ी मलाई कुल्फी। मुझे इसको टच करना है। मैम पहले खा के देखना। कितना पड़ेगा? आइए आइए सर, आइए प्योर रबड़ी मलाई कुल्फी, कुल्फी मलाई। যা বলছি একদমই ঠিক কথা। এটা নিয়ে আমার 2 নাম্বার চলছে, আর পূজারও 2 নাম্বার চলছে। 2 নাম্বার অসাধারণ খেতে। পুরো মনে হচ্ছে তুমি কি এখানেই বসো? একদম এখানেই। এটা হলো একদম হাইয়েস্ট পয়েন্টে তুমি বসো, তাই তো? রস আইল্যান্ডের হাইয়েস্ট পয়েন্টে দাদা বসে কুলফি মালাই নিয়ে। ট্রাই করে দেখো, যদি এখানে আসো একবার অন্তত ট্রাই করে দেখো। 2nd নাম্বার চলছে, 2nd নাম্বার। তো পূজা অ্যাকচুয়ালি যাচ্ছে না, আমিই যাচ্ছি। ওপরের ওই হাইয়েস্ট পয়েন্ট থেকে 180খানা স্টেপ নিচে, সামনের ভিউ পয়েন্টের সামনে। মানে জাস্ট দেখো যে কি লাগছে, ছবি মানে বাঁধানো ছবি যাকে বলে। কিছু স্থান এমন থাকে যেটা তোমার মনের গভীরে আর চোখের লেন্সে আটকে যায়। সেরকমই এক স্থান ছিল এই লাইট হাউস পয়েন্ট, রস আইল্যান্ড। তাই রস আইল্যান্ডে গেলে অবশ্যই এই লাইট হাউস পয়েন্ট কিন্তু মিস করো না কেউ। মানে এরকম দৃশ্য সত্যি কিন্তু ভোলার নয়। মানে জাস্ট বুঝতে পারছো যে কি লাগছে এই ভিউটা কি লাগছে। আজকে আর যাই হোক না কেন, প্রচুর পরিমাণে ট্যান পড়েছে এই কিছুক্ষণের মধ্যে। সত্যি বলতে সময়ের ক্রাঞ্চের জন্য আমাদের এই জায়গাটা ছেড়ে এখনই চলে যেতে হচ্ছে। না হলে এই জায়গাটা এমনই একটা জায়গা যেখানে কিছু না হলেও শুধুমাত্র বসে থেকে এই স্রোত দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। একদম 100% সত্যি কথা বলছি এখানে আসার পর। যদি তোমরা এসে থাকো তোমরা জানো, যদি তোমরা না এসে থাকো অবশ্যই আসো, তাহলে বুঝতে পারবে যে আমি কি বলছি। মানে এই জিনিসটা নিজের চোখে দেখা ভাবার বাইরে। কেমন লাগলো রস আইল্যান্ডের এই গল্প অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর
এটা কিন্তু ছিল আমাদের পোর্ট ব্লেয়ারের প্রথম দিনের যা শুরু। এরপরে কিন্তু আমরা ঘুরে দেখি বেশ অনেকগুলো জায়গা পোর্ট ব্লেয়ারের। সেই গল্প নিয়েও কিন্তু ফিরে আসবো দ্বিতীয় পর্বে। অবশ্যই কিন্তু চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, আর গল্পটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইকও করে যেও। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্বে পোর্ট ব্লেয়ারের আরও কিছু স্থানের গল্প নিয়ে।